এটি 20 বছর বয়সী জিনকির গল্প, যে নিজের জেদ, পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে রাস্তায় ঘুরে বেড়ানো এক গরিব ছেলে থেকে কোটিপতি হয়ে ওঠে। গল্পের শুরুতে দেখা যায় জিনকি ডাক্তারের কাছে গেছে। তার একটি ছোট বোন আছে যার হৃদরোগের সমস্যা রয়েছে। ডাক্তার জানায় যদি দ্রুত তার অপারেশন না করা হয় তবে সে মারা যাবে। আসলে জিনকির মাও একই রোগের আক্রান্ত ছিল, যার কারণে তার মৃত্যু হয়েছিল। এরপর জিনকির বাবা তাদেরকে ছেড়ে চলে যান, আর এখন জিনকি তার ছোট বোনের অভিভাবক। জিনকির একটি ছোট মোবাইল মেরামতের দোকান আছে, সেখান থেকেই তাদের জীবিকা চলে। একদিন তার বন্ধু চিন, যে একটি ওয়্যার হাউসে কাজ করে, তাকে সেখানে ডাকে। গিয়ে জিনকি দেখে কাপড় সরিয়ে রাখার পর সেখানে বাক্সের পাহাড়। বন্ধু চিন জানায় এসব বাক্সে সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন আছে। এই কোম্পানির মালিকের জেল হয়ে গেছে, তাই এখন এসব মোবাইলের কোনো মালিক নেই। চিন বলে যদি তুমি চাও আমি সব মোবাইল তোমাকে দিয়ে দিব, তবে তার বদলে তোমার আমাকে 1 লাখ টাকা দিতে হবে। জিনকির কাছে 1 লাখ টাকা নেই, কিন্তু সে চায় সব মোবাইল কিনে নিতে, কারণ এগুলোর ত্রুটি খুব সামান্য। সেগুলো ঠিক করে সে ভালো দাম পাবে এবং বোনের অপারেশনের খরচ জোগাতে পারবে। সব মোবাইল না হলেও সে 2-1টি মোবাইল নিয়ে বাড়ি ফিরে আসে। সারা রাত পরিশ্রম করে সে একটি মোবাইল ঠিক করতে সফল হয়। পরদিন সকালে সে ব্যাংকে যায় ঋণের জন্য আবেদন করতে। এরপর একটি মলে যায় যেখানে সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রির দোকান রয়েছে। সেখানে সে দোকানদারকে নিজের মোবাইলটি দেখায়, যা একদম নতুনের মতো ছিল। ওই মোবাইলটিতে কোনো সমস্যাই ছিল না। জিন দোকানদারকে বলে আমার গুদামে এমন আরও অনেক মোবাইল আছে, আমি সবগুলো মেরামত করে তোমাকে দেব। আমরা দুজনেই ভালো লাভ করতে পারবো। এরপর দোকানদারের সাথে তার চুক্তি হয়ে যায়। জিন হিসাব করে দেখে যদি সব মোবাইল বিক্রি করে দিতে পারে তাহলে তার অনেক লাভ হবে। এতে শুধু তার ছোট বোনের অপারেশন করানো সম্ভব হবে না, বরং তার আর্থিক অবস্থা সম্পূর্ণ বদলে যাবে। ব্যাংক থেকেও সে ঋণ পায়, যা সে নিজের দোকান বন্ধ করে রেখে নেয় এবং সব মোবাইল কিনে ফেলে। 2 সপ্তাহ পর কিছু মোবাইল বিক্রির পর হঠাৎ খবর আসে যে সরকার নতুন নিয়ম জারি করেছে। এখন থেকে কেউ সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে বা বিক্রি করতে পারবে না। জিন মলে গিয়ে দোকানদারের কাছে যায়, কিন্তু দোকানদার মোবাইল নিতে অস্বীকৃতি জানায়, কারণ এটি ছিল সরকারের নিষেধাজ্ঞার আওতায়। এখন জিন পুরোপুরি হতাশ হয়ে পড়ে, কারণ তার কাছে যত ফোন আছে সে না বিক্রি করতে পারছে না কেউ কিনছে। এসব এখন অবৈধ। তাই সে সেই কোম্পানিতে যায় যার মোবাইল তার কাছে রয়েছে। সেখানে ম্যানেজারের সঙ্গে দেখা করে বলে আমি জানি সেকেন্ড হ্যান্ড ফোন ক্রয় বিক্রয় এখন অবৈধ, কিন্তু আমার কাছে তোমাদের কোম্পানির হাজার হাজার ফোন আছে। আমরা এগুলোর পার্টস খুলে আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে পারি, এতে আমাদের অনেক লাভ হবে। ম্যানেজার বলে এটা সম্ভব নয়, কারণ যখন তুমি পার্টস খুলে আনবে তখন এগুলোর কোয়ালিটি চেকে ফেল হয়ে যাবে। জিন বলে আমার নিজের উপর বিশ্বাস আছে, আমি সাবধানে পার্টস খুলব এবং সেগুলো নিশ্চয়ই কোয়ালিটি চেকে পাস করবে। ম্যানেজার রাজি হয়, বলে ঠিক আছে, যদি পাস করে তাহলে আমরা দেখব। জিন দোকানে ফিরে গিয়ে অত্যন্ত যত্ন সহকারে মোবাইলগুলোর পার্টস খুলে নেয় এবং কোয়ালিটি চেকের জন্য পাঠায়। ফলাফল এলে দেখা যায় সব পার্টস কোয়ালিটি টেস্টে পাস করেছে। জিন খুব খুশি হয় এবং আবার ম্যানেজারের কাছে যায়। সে বলে সব পার্টস কোয়ালিটি চেকে পাস করেছে, কিন্তু ম্যানেজার হঠাৎ তার কথা থেকে পিছিয়ে যায়। সে বলে আমি তো শুধু কোয়ালিটি টেস্ট করতে বলেছিলাম, বিক্রির কথা বলিনি। এ কথা শুনে জিনের মন ভেঙে যায়। সে এত পরিশ্রম করেছে এবং তার সবকিছু এখন ঝুঁকির মুখে, কারণ সে ব্যাংক থেকে ঋণ নিয়েছে, দোকান বন্ধ করে রেখেছে। জিন কোম্পানির মালিকের কাছে যায়, কিন্তু মালিক তখন ট্রেন ধরতে যাচ্ছিলেন। জিনও তার পিছু নেয় এবং স্টেশনে পৌঁছায়। ট্রেন ছাড়ার আগে সে ট্রেনে উঠে মালিকের সামনে বসে বলে আমি আপনার সময় নষ্ট করব না, শুধু 5 মিনিট চাই। আপনার কোম্পানির মোবাইলগুলোর পার্টস আমি খুলে ফেলেছি, সেগুলো কোয়ালিটি টেস্টে পাস করেছে। এগুলো আমরা আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে পারি। মালিক বলে এটা খুব কঠিন কাজ, আমি তোমাকে কোনো অর্থনৈতিক বা কর্মী দিয়ে সহায়তা করতে পারবো না, তোমাকে একাই করতে হবে। কাজ শেষ হলে ম্যানেজারকে কল করো। তিনি জিনকে একটি কার্ড দেন এবং চলে যান। এখন জিন যে কোনো মূল্যে মোবাইলগুলোর পার্টস খুলে কোম্পানিকে দেখাতে চায়, কিন্তু এতে তার দল দরকার, জায়গা দরকার যেখানে ফোনগুলো রাখা ও খোলা যাবে। কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা হলো তার কাছে আর কোনো টাকা নেই। তার দোকানও ব্যাংক কেড়ে নিয়েছে, কারণ সে ঋণ শোধ করতে পারেনি। বাধ্য হয়ে সে নিজের স্কুটারটি বিক্রি করে দেয়। এরপর বন্ধুর কাছে যায়
যে একটি ফ্যাক্টরিতে কাজ করে। বন্ধু তাকে একটি জানালা পরিষ্কার করার কাজ দেয়, যেখানে তাকে উঁচু দালানে কাজ মুছতে হয়। এরপর জিন ভাড়া নেওয়া একটি জায়গায় সব মোবাইল রাখে এবং তাদের অবস্থা ঠিক করে পার্টস খুলতে শুরু করে। কিন্তু কাজের জন্য লোক দরকার, সে একা কাজ করতে পারে না, আবার বেতন দেওয়ারও টাকা নেই। তাই সে এমন মানুষ খুঁজতে শুরু করে যাদের কাজ নেই কিন্তু আগে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে কাজ করেছে। সে একজন মহিলার সঙ্গে দেখা করে যিনি আগে ইলেকট্রনিক কোম্পানিতে কাজ করতেন, কিন্তু একটি দুর্ঘটনায় শ্রবণ শক্তি হারান এবং কোম্পানি থেকে তাকে বরখাস্ত করে। জিন তাকে সব খুলে বলে আমরা একসঙ্গে কাজ করতে পারি, নতুনভাবে শুরু করতে পারি। মহিলা রাজি হয়। এরপর সে একজন ব্যক্তির সঙ্গে দেখা করে যিনি আগে কোম্পানির ম্যানেজার ছিলেন এবং ভালো ফাইটারও ছিলেন। এক লড়াইয়ে প্রতিপক্ষের মৃত্যু হয়, তাকে জেলে যেতে হয়। এখন তার চাকরি নেই, এখন তিনি বেকার। জিন তাকেও দলে নেয়। এরপর সে এক গেমারের সঙ্গে দেখা করে যিনি বিয়ে করতে চান কিন্তু টাকার অভাবে পারেন না। জিন বলে তুমি আমার সঙ্গে কাজ করো। এইভাবেই জিন অনেক বেকার কিন্তু দক্ষ মানুষকে নিয়ে একটি টিম তৈরি করে। তারা সবাই মিলে দিনরাত পরিশ্রম শুরু করে। নিজেদের কোম্পানির নাম দেয় নাইস ভিউ। কিন্তু জিনকে আরো বেশি পরিশ্রম করতে হয়, কারণ তার বোনের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আর তার কোনো আয়ও নেই। সে দিনে জানালা পরিষ্কারের কাজ করে আর রাতে মোবাইলের পার্টস খুলে মেরামত করত। একদিন সে গেমার ছেলেটি একটি মেয়ের দেখা পায় এবং তাকে বিয়ে করে। জিন তার ছোট বোনকে নিয়ে তার বিয়েতে যায়, কিন্তু যখন তারা বিয়ে বাড়ি থেকে ফিরে আসে দেখে বাড়িওয়ালা নোটিশ লাগিয়েছে, তুমি 3 মাসের ভাড়া দাওনি, যতক্ষণ না ভাড়া দেবে ঘরে ঢোকার অনুমতি নেই। রাতে জিন কিছুই বুঝতে পারে না কোথায় যাবে, তাই সে তার বোনকে নিয়ে সেই ফ্যাক্টরিতে চলে আসে যেখানে তারা কাজ করত। সেখানে বাক্সগুলো জড়ো করে বিছানা বানায়। জিনের মন ভীষণ খারাপ, কারণ তার বোনের শরীর ভালো নেই আর সে তাকে এমন কষ্টের মধ্যে রাখতে বাধ্য হচ্ছে। কিন্তু তার করার কিছু নেই। তার একটাই লক্ষ্য, কাজ শেষ করে টাকা রোজগার করা, যাতে সে তার বোনের চিকিৎসা করাতে পারে। কয়েকদিন কেটে যায়। একদিন সেই জায়গার মালিক যেখানে তারা তাদের ছোট কোম্পানি গড়েছিল সে এসে বলে তোমরা বহু মাস ধরে ভাড়া দাওনি, 1 সপ্তাহের মধ্যে ভাড়া না দিলে জায়গাটি খালি করতে হবে। জিনের সব রাস্তা বন্ধ হয়ে যায়। তাই সে কোম্পানির ম্যানেজারের কাছে যায়, যার জন্য তারা মোবাইলের পার্টস খুলছিল। সে বলে আমার খুব টাকার দরকার। ম্যানেজার শান্তভাবে বলে আমরা তোমাকে টাকা দিতে পারবো না, আমাদের বসের সঙ্গে তোমার এই চুক্তি হয়েছিল। হতাশ হয়ে জিন আবার নিজের টিমের কাছে ফিরে আসে, যাদের সঙ্গে সে নাইস ভিউ কোম্পানি তৈরি করেছিল। সে বলে আজ পর্যন্ত আমি তোমাদের 1 টাকাও দিতে পারিনি, জানি না কখন দিতে পারবো, কারণ আমার নিজের কাছেই কিছু নেই। আমার শুধু একটা স্বপ্ন আছে, আগানোর ইচ্ছা আছে আর সাহস আছে, কিন্তু এখন আমাদের এই ফ্যাক্টরিটাও ছেড়ে দিতে হবে। তার দলের সবাই তাকে সমর্থন করে, কিন্তু বাধ্য হয়ে তারা নিজেদের ঘরে ফিরে যায়। তারা নিজ নিজ বাড়ি থেকে কাজ শুরু করে। কিন্তু জিনের তো কোনো ঘরই নেই, সে তো নিজের বোন সহ ফ্যাক্টরিতেই থাকতো। তাই সে একটি ছোট নার্সিং হোমে থাকতে শুরু করে। দিনে জানালার কাজ পরিষ্কার করে আর রাতে মোবাইল নিয়ে কাজ করে। ঘুম কি জিনিস সে জানেই না। 2 সপ্তাহ কেটে যায় আর তারা প্রায় সব মোবাইলের ভালো ভালো স্পেয়ার পার্টস খুলে ফেলে। সব পার্টস কোয়ালিটি চেকের জন্য কোম্পানিতে পাঠানো হয়। একদিন সবাইকে কোম্পানির মালিকের অফিসে ডাকা হয়। সেখানে মালিক বলেন তোমরা দারুণ কাজ করেছো, তোমাদের পাঠানো সব পার্টস কোয়ালিটি টেস্টে পাশ করেছে, তাই আমি তোমাদের সঙ্গে 2 বছরের কন্ট্রাক্ট করতে চাই। এটা শুনে জিন ও তার সঙ্গী আনন্দে ফেটে পড়ে, কারণ এটাই ছিল জিনের একমাত্র পথ টাকা রোজগার করে তার বোনের অপারেশন করানোর। শীঘ্রই জিনের হাতে ভালো টাকা আসে এবং সে বোনের অপারেশন করায়। বোন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। 6 বছর কেটে যায়। দেখা যায় নাইস ভিউ এখন এক বিশাল কোম্পানি আর জিন তার সিইও। সে বিশ্বের সবচেয়ে কম বয়সী সিইও, যা নিজে এক রেকর্ড। জিন জীবনে এগিয়ে যেতে পেরেছিল কারণ তার চোখে স্বপ্ন ছিল, মনে জেদ ছিল আর হৃদয়ে আশা ছিল। আর যার মধ্যে এই 3টি জিনিস থাকে তাকে কেউ থামাতে পারে না। এই পুরো গল্পটি ছিল নাইস ভিউ মুভির কাহিনী। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।